গার্লফ্রেন্ডকে গলা কেটে হত্যার দায়ে এক প্রেমিককে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায়। ছেলেটাও স্বীকার করে নিয়েছে মার্ডারটা সেই করেছে, কিন্তু সিবিআইয়ের এক সাথীর পুলিশ অফিসার মনে করে এই মার্ডারের পিছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে, যার জন্য সে তার মতো করে তদন্ত করতে শুরু করে। যে তদন্তে বেরিয়ে আসতে থাকে বহু বছর পুরনো কিছু মার্ডার কেসের রহস্য। এই রহস্য শেষে গিয়ে আপনাকে এমন এমন ঝটকা দিবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। বলছিলাম 2016 সালে রিলিজ হওয়া তামিল মিস্ট্রি ক্রাইম থ্রিলার মুভি শরিয়ার কথা। শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলুন বেশি দেরি না করে সোজা গল্পের দিকে যাই। মুভির শুরুতে আমরা শরিয়া নামের এই লোকটাকে দেখি, যে কিনা তার বন্ধু শারভানকে নিয়ে একটা কোম্পানিতে এসেছিল তাদের একটা প্রজেক্টের ব্যাপারে। মূলত তারা বায়োকেমিক্যাল বা এই ধরনের কোনো একটা প্রজেক্ট নিয়ে কাজ করেছে, আর এই কোম্পানিটির সাথে মিলে তারা এই প্রজেক্টটা কমপ্লিট করতে চায়, যার জন্য মূলত তারা দুজন তাদের প্রপোজাল নিয়ে এখানে এসেছে। কিন্তু তারা কোনোভাবে কোম্পানির বসের সাথে দেখা করার সুযোগ পাচ্ছিল না, কারণ এখনও তাদের তেমন কোনো পরিচিতি নেই। এইটাই তাদের ফার্স্ট প্রজেক্ট। শারভান শরিয়াকে বলে, এখন কি করব? আমাদেরকে তো ভিতরে ঢুকতে দিচ্ছে না। শরিয়া বলে, আমাদেরকে ভিতরে ঢুকতে দিচ্ছে না তো কি হয়েছে? কেমন হয় যদি আমরা বসকে বাইরে নিয়ে আসি? এই বলে শরিয়া ওইখানে থাকা ফায়ার অ্যালার্মটা বাজিয়ে দেয়, যার সাথে সাথে কোম্পানির সবাই ভয়ে দিক সেদিক ছুটাছুটি করতে শুরু করে। দৌড়ে তারা তাড়াতাড়ি বাইরে আসতে শুরু করে দেয়। কোম্পানির বসও যখন বাইরে আসে তখন সেই সুযোগে শরিয়া তাকে ধরে সবকিছু খুলে বলে। শরিয়া এমনভাবে বসের সামনে তাদের প্রজেক্টটা প্রেজেন্টেশন করে, যেগুলো দেখে বস অনেক হ্যাপি হয়, তাদের সাথে কাজ করার জন্য রাজি হয়ে যায়। যদিও প্রজেক্টটা শরিয়া এবং তার বন্ধু শারভান মিলে কমপ্লিট করেছে, তারপরও শরিয়া প্রজেক্টটার পুরো দায়িত্ব এবং ক্রেডিট শারভানকে দিয়ে দেয়। শারভান অবশ্য শরিয়াকে বলে যে এই প্রজেক্টটার জন্য তুমি দিনরাত পরিশ্রম করেছ, এটা তোমার স্বপ্ন, তুমি এটাকে ছাড়ছো কেন? শরিয়া বলে, নেত্রার পরিবার আমাদের সম্পর্কটা মেনে নিচ্ছে না। সে বাসা থেকে পালিয়ে এসেছে। নেত্রা একটা মান্নাত মেনেছে, আমরা যদি একজন একজনকে পেয়ে যাই তাহলে সে এক রাত মন্দিরে জাগরণ করবে, মানে এক রাত তারা দুজন মন্দিরে কাটাবে। সো আজ রাতে তাদের প্ল্যান এইটাই, মন্দিরে যাওয়া। শারভান বলে, এরকমটা হলে তো তোদের আবারও নেত্রার গ্রামে যেতে হবে, যদি তার পরিবার দেখে নেই। শরিয়া বলে, আমি সব কিছু সেটিং করে রেখেছি, কেউই কিছু বুঝতে পারবে না। তো তারা যে নেত্রাকে নিয়ে কথাবার্তা বলছে এটা হচ্ছে সেই নেত্রা, শরিয়ার গার্লফ্রেন্ড। যাই হোক, শরিয়া বাইরে সে নেত্রাকে জানায় তাদের প্রজেক্টটা সাকসেসফুলি অ্যাপ্রুভ হয়েছে। শুনে নেত্রা অনেক খুশি হয়। এখন তাদের প্ল্যান হচ্ছে ইউকে চলে যাওয়ার আগে একবার নেত্রাদের গ্রামে যাওয়া, ওইখানের মন্দিরে এক রাত প্রার্থনা করে সময় কাটানো। যাক, দুজন সব কিছু ঠিকঠাক করে প্ল্যান মতো বেরিয়ে পড়েছে। সারাদিন তারা গ্রামটা ঘুরে ঘুরে দেখে, এরপর কথা মতো রাতে গিয়ে তাদের মন্দিরের দিকে যায়। মন্দিরে আসার সময় এখানে একটা লোক নেত্রাকে দেখে দৌড়ে গিয়ে এই লোকগুলোকে বলে, ভাই ভাই, যে মেয়েটা তোমার গায়ে হাত তুলেছিল সে এখানে এসেছে, চল আজ তাকে আমরা ছাড়বো না। মানে এই লোকগুলো একটু গুন্ডা টাইপের ছিল। কোনো এক সময় তারা নেত্রার সাথে বেয়াদপি করাই নেত্রাও তাদের উচিত জবাব দিয়েছিল। তো এরা এখন শুধু আসলে প্রতিশোধ নিতে নেত্রাকে মারার জন্য এগিয়ে যায়। কিন্তু মন্দির আবার সেখানে সিকিউরিটির জন্য পুলিশও ছিল, যার কারণে এরা এখন কিছু করতে পারে না। এদিকে কথা মতো নেত্রারা আজ রাতটা এখানে কাটানোর জন্য মন্দিরের বাইরে তাদের বিছানা রেডি করে। এরকম শুধু তারাই নয়, আশেপাশে আরও অনেক মানুষজনও ছিল, যারাও কিনা এরকম মানত করে এখানে রাত কাটায় আর কি। তো নেত্রা এবং শরিয়া শুয়ে শুয়ে গল্প করছিল। নেত্রা বলছিল, প্রত্যেক শিবরাত্রি আমি, দিদি, মা, বাবা আমরা সবাই এরকম এখানে ঘুমাতাম, এবার শুধু তুমি আর আমি। যাক, এভাবে গল্প করতে করতে সবাই ঘুমিয়ে পড়ে। সিন শিফট হয়ে যায় পরদিন সকালে। এই মহিলাটা সকাল সকালে এখানে এসেছে, আর এখানে সে এমন কিছু একটা দেখতে পাই যা দেখে অনেক ভয় পেয়ে গেছে। এর চিৎকার আওয়াজ শুনে আশেপাশের লোকজন জড়ো হতে শুরু করেছে। আর এখানে আমরা দেখি মহিলাটি মূলত শরিয়াদের দিকে তাকিয়ে চিৎকার করছিল। আতঙ্কে শরিয়াও ঘুম থেকে তাড়াতাড়ি চমকে উঠে পাশের নেত্রার দিকে তাকাতে দেখা যায় গায়ের লোম দাঁড় করিয়ে দেওয়ার মতো কাণ্ড। কেউ ঘুমের মধ্যে নেত্রার গলা কেটে দিয়ে চলে গেছে, আর সে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছিল। এইসব দেখে শরিয়ার মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। চিৎকার চেঁচামেচিতে তাড়াতাড়ি সেখানে পুলিশ এসে উপস্থিত। ব্যানার্জি নামের এই পুলিশ অফিসারটা বলে ওঠে, আরে এইটা তো আমাদের এমপি সাত্যামূর্তিজির মেয়ে, মানে নেত্রার বাবা এখানের এমপি। তৎক্ষণাৎ সেখানে অ্যাম্বুলেন্স, ডক্টর এসে উপস্থিত হয়ে যায়। তারা নেত্রাকে তাড়াতাড়ি হসপিটাল নিয়ে যায়। ব্যানার্জিরা শরিয়াকে গ্রেপ্তার করে ফেলে, বলে মেয়ে পালিয়ে নিয়ে যাওয়ার ধান্দা করেছ, আর এখন তার মার্ডার করার চেষ্টা করে ভালো সাজা নাটক করছো। মানে সন্দেহের কাঁটা পুরোটাই শরিয়ার দিকে। এদিকে নেত্রাকে নিয়ে যাওয়া হয় হসপিটাল,
আর শরিয়াকে নিয়ে যাওয়া হয় পুলিশ স্টেশনে। সিন কাট হয়ে চলে আসে হসপিটালের নেত্রার পরিবারের উপর। এটা হচ্ছে নেত্রার বাবা এমপি সাত্যামূর্তি, আর এটা হচ্ছে নেত্রার মা, আর এ হচ্ছে নেত্রার চাচা অজয় মূর্তি। তো নেত্রার কন্ডিশন চেক করে এসে ডক্টর ত্রিপাঠী নামের এই লোকটা নেত্রার বাবাদের বলে নেত্রার অবস্থা নাকি অনেক খারাপ, তার ব্রেন নাকি অক্সিজেনও পৌঁছাতে পারছে না, বাঁচে কিনা মরে তা পুরোপুরি উপরওয়ালার হাতে। এইসব শুনে নেত্রার চাচা অজয় অনেক রেগে যায়, ডক্টরকে হুমকি দেয় যে যেভাবে হোক আমার ভাতিজিকে বাঁচাও, যত টাকা লাগে যা প্রয়োজন হয় তাই দিব। নেত্রার মা তো নেত্রার এই অবস্থা দেখে তার জন্য অনেক কান্না করে। এদিকে নেত্রার চাচা অজয় মূর্তিতে কিছু সাঙ্গপাঙ্গ এসে তাকে বলে ভাইয়ের শরিয়াকে পেয়ে গেছি, পুলিশদের হেফাজতে আছে, ওইখানে আমাদের লুক লাগিয়ে দিয়েছি, এই শরিয়াকে তো আমরা ছাড়বো না। এদিকে টিভি নিউজ চ্যানেল সব জায়গায় খবরটা ছড়িয়ে পড়েছে এমপি সাত্যামূর্তির মেয়ে নেত্রাকে গলা কেটে মার্ডারের চেষ্টা করেছে তারই বয়ফ্রেন্ড শৌরিয়া। ওইদিকে আমরা পুলিশ স্টেশনে শৌরিয়াকে দেখি যে কিনা অনেক মন খারাপ করে বসে আছে। পুলিশও অনেক মারধর করেছে সত্যটা বের করার জন্য, কিন্তু শৌরিয়া তাদের এখনও কিছু বলেনি। এখান থেকে তাদের প্রথম দেখা। দুজন একজন একজনের সাথে কথা তো বলতে চাই, বাট লজ্জার কারণে পারে না। পরে গিয়ে নেত্রা নোটিস করে এই শৌরিয়াকে তার বান্ধবী তাকে রিসিভ করার জন্য পাঠিয়েছে, যেহেতু নেত্রা এই শহরে নতুন ছিল এই জন্য আর কি। শৌরিয়ার হাতে নেত্রার নাম লেখা একটা সাইনবোর্ড ছিল। শৌরিয়া নেত্রাকে বলে প্রীতি তার কাজিন, নেত্রা নামের কাউকে রিসিভ করার জন্য পাঠিয়েছে। তো এখানে তারা একজন একজনের সাথে পরিচয় হয়ে নেয়। সাথে আস্তে আস্তে দুজন একজন একজনের সম্পর্কে বেশ কিছু ধারণাও পায়। দুজনই ছিল অনেক দয়ালু, সব সময় গরিব দুঃখী অসহায়দের পাশে গিয়ে দাঁড়ায়, কাউকে বিপদে দেখলেই তাকে সাহায্য করার জন্য ছুটে যায়। এই বিষয়টার দিক থেকে নেত্রা এবং শরিয়ার মধ্যে অনেক মিল রয়েছে, ফলে দুজনের মধ্যে বন্ধুত্বটা হতে তেমন একটা টাইম লাগে না। এখানে আমাদের আরও একটা ক্যারেক্টারের সাথে পরিচয় হয়, বাদ্রি, একেবারে চাঙ্গামাল। এই বাদ্রি বেটা হচ্ছে নেত্রার দূর সম্পর্কের কোনো আত্মীয়, তার বন্ধুর মতোই, কিন্তু এর উদ্দেশ্য থাকে সবসময় নেত্রাকে ইমপ্রেস করা, তার সাথে লাইন মারা। এভাবে মজমাস্তিক গল্পগুজব করতে করতে তারা প্রীতির বাসায় এসে উপস্থিত হয়। এটাই হচ্ছে নেত্রার সে বান্ধবী প্রীতি। দেখা যায় প্রীতির বাসায় প্রচুর পরিমাণে সিকিউরিটি দেওয়া, যার কারণটা হচ্ছে প্রীতির বাবা ছিল পুরাই অন্য টাইপের একজন লোক, অনেক রাগী এবং অনেক সেন্সিটিভ। প্রীতিকে তার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দিচ্ছিল, এমনকি এমন অবস্থা করে রেখেছিল প্রীতির বাসার বাইরে যাওয়া নিষেধ। প্রীতির স্বপ্ন ছিল সে বিয়ের আগের দিন মন্দিরে গিয়ে পুজো করবে, তাও বিয়ের একটা স্পেশাল শাড়ি পরে, যে শাড়িটা শুধুমাত্র তাদের পাশের গ্রামের এক বৃদ্ধ মহিলা তৈরি করেন। কিন্তু তার বাবা মা তাকে সেই শাড়িটা পর্যন্ত নিয়ে আসার পারমিশন দেয় না। শরিয়া এবং নেত্রার সিদ্ধান্ত নেই প্রীতির স্বপ্নটা তারা পূরণ করবে, পাশের ওই গ্রামটিতে গিয়ে তারা সেই শাড়িটা নিয়ে আসবে, যার জন্য পরের সিনে দুজন বাইকে করে বেরিয়েও পড়ে। এদিক সেদিক অনেক খোঁজাখুঁজি করার পর তারা বৃদ্ধ দাদির ঠিকানা গিয়ে উপস্থিত। শরিয়া নিজে দাদির সাথে মিলে প্রীতির জন্য শাড়িটা তৈরি করে, আর এদিকে শরিয়ার এমন হেল্পিং বিহেভিয়ার তাকে যত দেখছিল নেত্রা ততই তার উপর ইমপ্রেস হচ্ছিল। সুন্দর একটা গানে গানে তারা শাড়িটা তৈরি করে নিয়ে এসে প্রীতিকে উপহার দেয়, যেটা পেয়ে প্রীতিও অনেক হ্যাপি। এখন তাদের নেক্সট মিশন হচ্ছে কাল একদম সকাল ফুটার আগে আগেই প্রীতিকে ওই মন্দিরটাতে নিয়ে যাওয়া যেখানে সে মান্যত করেছে। বাট এটার জন্য তার বাবার পারমিশন নেই, একদম সাফ সাফ মানা করে দিয়েছে প্রীতি যেন বাসার বাইরে পা না রাখে। বাট শরিয়া সিদ্ধান্ত নিয়েছে সে প্রীতির এই ইচ্ছেটাও পূরণ করবে, যার জন্য প্রথম আগে সে চুপি চুপি নেত্রাকে গিয়ে ডাকে। এরপর তারা তিনজন মিলে প্ল্যান বানিয়ে কোনোরকম বাসা থেকে বের হয়। সিকিউরিটি গার্ডদের বলে তাদের বাসা ভালো লাগছে না, তাই একটু ওয়াকিং করতে যাচ্ছে। অবশ্য শরিয়া আগে থেকে বাইরে গাড়িটারি সব কিছু নিয়ে রেডি। এরপর প্ল্যান মতো তারা তিনজন এখান থেকে বেরিয়ে পড়ে। একটু পর তারা মন্দিরে গিয়ে উপস্থিত। প্রীতি তার মতো করে পুজো করছে, আর এদিকে নেত্রা এবং শরিয়া বসে বসে গল্প করছিল। একটু পর নেত্রা যখন এখান থেকে উঠে একটু অন্যদিকে যায়, তখনই এখানে ঘটে আরেক কাণ্ড। নেত্রা দেখে শরিয়া এবং প্রীতি মিলে এখান থেকে পালাচ্ছে। তার বুঝতে আর দেরি হয় না, এদের প্ল্যানই ছিল হচ্ছে এইটা, প্রীতিকে এখান থেকে ভাগিয়ে নিয়ে যাওয়া। এখন এটা কি হলো, কেন হলো, তা আমরা আর একটু পরে গিয়ে জানতে পারবো। নেত্রা এখন বাসায় এসে প্রীতির বাবাকে কি জবাব দিবে এইটা নিয়ে অনেক টেনশনের মধ্যে আছে। যেমন ভয় পাচ্ছিল তেমনই হয়। প্রীতির বাবা নেত্রার উপর প্রচণ্ড রেগে যায়, কারণ নেত্রাই তাকে ওয়াকিংয়ের নাম দিয়ে বাইরে নিয়ে গেছিল। এইখানে আরও একটা শকিং করা বিষয় হচ্ছে শরিয়া নাকি এদের কোনো রিলেটিভ না, বরঞ্চ তারা নাকি তাকে চেনেই না। তারা মনে করেছিল ছেলেটা নেত্রার সাথে যেহেতু এসেছে সেহেতু তারই পরিচিত কেউ হবে। এইসব কিছু জানতে পেরে নেত্রার অনেক মন খারাপ হয়ে যায়। শরিয়ার সাথে তার অন্যরকমের একটা সম্পর্ক হয়ে উঠেছিল, হয়তো সে তাকে ভালোবেসে ফেলেছিল।
কিন্তু শৌর্য এখন তাকে ধোঁকা দিয়েছে। এইসব কিছু নিয়ে ভাবতে ভাবতে সিন সোজা প্রেজেন্টে চলে আসে। এই কনস্টেবলটা পুলিশ অফিসার ব্যানার্জিকে গিয়ে বলছিল, স্যার শুনেছি নেত্রার এই কেসটা নাকি সিবিআইকে হ্যান্ডওভার করা হচ্ছে, যার পুরোপুরি দায়িত্ব থাকবে সিআই কৃষ্ণপ্রসাদের উপর। এটা শুনে ব্যানার্জি বলে ওঠে, কে? ওই কৃষ্ণপ্রসাদ? এই তো পুরাই পাগল, মেন্টাল প্রসাদ। এটা বলতে সিন চলে আসে সেই সিআই কৃষ্ণপ্রসাদের উপর। এই তো এক্ষুনি সে এমন একটা মার্ডার কেস সলভ করেছে, যে কেসে এক লোক তার ওয়াইফকে মেরে ঝুলিয়ে দিয়ে এমন নাটক সাজিয়েছিল যেন তার ওয়াইফ আত্মহত্যা করেছিল। কিন্তু কৃষ্ণপ্রসাদ তার বুদ্ধির সাহায্যে কেসটাকে 1 মিনিটের মধ্যে সলভ করে নিয়েছে এবং লোকটিকে গ্রেপ্তারও করে ফেলেছে। এ থেকে আমরা শুরুতেই ধারণা পেয়ে যাই এই কৃষ্ণপ্রসাদ অনেক শাতির এবং ব্রিলিয়েন্ট একজন অফিসার। যাক, পরে সিনে পুলিশ স্টেশনে এসে কৃষ্ণপ্রসাদ নেত্রা কেসের ফাইলটা চেক করছে। ব্যানার্জির অবশ্য কৃষ্ণপ্রসাদের উপর জেলাস ফিল হচ্ছিল। আসলে ব্যানার্জিও তেমন একটা সুবিধার লোক না। কৃষ্ণপ্রসাদ বলে মেয়েটির পাশে ছেলেটি শুয়েছিল, তাই বলে সেই তাকে মেরেছে এটার গ্যারেন্টি কি? আর তাছাড়াও যতটুকু শুনেছি, তারা দুজন একজন একজনকে পাগলের মতো ভালোবাসত। একজন প্রেমিক তার প্রেমিকাকে এইভাবে মেরে তার পাশে শুয়ে থাকবে, বিষয়টা কেমন একটা আজব মনে হচ্ছে না? একজন অপরাধীকে শাস্তি দেওয়া যেমন পুলিশের কাজ, তেমন একজন নির্দোষকে বাঁচানো পুলিশের কর্তব্যের মধ্যে পড়ে। নিয়ে আসো এই শৌর্যকে, আমি জিজ্ঞাসাবাদ করছি তার কাছ থেকে। কথা মতো শৌর্যকে নিয়ে আসা হয়। ব্যানার্জিরা তাকে মেরে ধরে তার অবস্থা খারাপ করে ফেলেছে। কৃষ্ণপ্রসাদ ব্যানার্জিদের উপর প্রচণ্ড রেগে যায়, বলে কোনো কিছু প্রমাণ হওয়া ছাড়া একজনকে এইভাবে মেরেছ, তুমি কি মানুষ নাকি অন্য কিছু? বুঝতে পেরেছি কত টাকা খেয়েছ, আর কে বলেছে একে এরকম করে মারার জন্য, বলো আমাকে। ব্যানার্জিও কৃষ্ণপ্রসাদের উপর রাগ দেখাচ্ছে, বলছে এটা আমার পুলিশ স্টেশন, এখানে আমার অর্ডারই চলবে। কৃষ্ণপ্রসাদ বলে, মাথায় ঢুকিয়ে রাখ, যে নেত্রার মার্ডার করার চেষ্টা করা হয়েছে সে শুধু আমার বন্ধুর মেয়ে না, সে আমার নিজের মেয়ের মতো। আমার নিজের হাতে তাকে বড় করেছি, তাই যে কাজটা করেছে তাকে না ধরে কোনো নির্দোষের উপর কেসটা চাপিয়ে দিয়ে কেসটা ক্লোজ করার চেষ্টা করেছ না, তাহলে দেখিয়ে অনেক খারাপ হবে। কিন্তু যাও গিয়ে আগে ট্রিটমেন্টের জন্য ডক্টর নিয়ে আসো, বাকিটা পরে হবে। শৌর্যার ফ্যামিলিকেও ইনফর্ম করা হয়েছে। এইটা হচ্ছে শৌর্যার বোন, আর ওই শারবানের সাথে তো আমরা আগে পরিচয় হয়েছি, শৌর্যার বন্ধু। তো শৌর্যার বোন এসে কৃষ্ণপ্রসাদকে বলছে, স্যার আমার ভাই নির্দোষ, আমার ভাই এরকমটা জীবনও করতে পারে না। তারা দুজন তো একজন একজনকে অনেক ভালোবাসত। কৃষ্ণপ্রসাদ তাকে জিজ্ঞাসা করে, আপনারা এই গ্রামের না, আপনার ভাই শৌর্য এবং নেত্রা এক কলেজে বা এক স্কুলে লেখাপড়া করেনি, তাহলে তাদের পরিচয়টা কিভাবে হয়েছিল, আর তাদের মধ্যে ভালোবাসাটা কিভাবে কতটুকু গড়িয়েছিল, তার সব কিছু আমাকে খুলে বলুন। শৌর্যার বোন কৃষ্ণপ্রসাদকে সব কিছু বলতে শুরু করে, আর সিনেমাদের আবার একটু করে ফ্ল্যাশব্যাকে নিয়ে যায়। শৌর্যার ধোঁকা দেওয়াতে নেত্রার এখনও মন খারাপ হয়ে আছে। সারাক্ষণ বসে বসে কান্না করত আর শৌর্যার সাথে কাটানো স্মৃতিগুলোর কথা ভাবত। এর মধ্যে একদিন নেত্রার জন্য একটা বিয়ের প্রস্তাব আসে, যেটা নিয়ে এসেছিল হচ্ছে এই লোকটা। এই লোকটা মূলত অন্য একটা এলাকার ছোটোখাটো একজন পলিটিশিয়ান, আর এটা হচ্ছে তার দুলাভাই। তার দুলাভাইয়ের ছেলের জন্য মূলত প্রস্তাবটা নিয়ে এসেছে। এরা অনেক নামি দামি ঘরের লোক, অনেক পয়সাওয়ালা, তাই নেত্রার বাবারও এই প্রস্তাবে রাজি আছে। নেত্রার কাছেও আর কোনো উপায় নেই, সে তার বাবাদের সামনে মুখ ফুটে কিছু বলতেও পারছে না। ছেলে তো নেত্রাকে প্রথম দেখাতে তার উপর ফিদা। কিন্তু এখানে আরও একটা গড়বড় আছে, দুই পক্ষই তাদের স্বার্থের জন্যই এই আত্মীয়তাটা করছে। ছেলের মামা নেত্রার বাবাদের এক সাইডে নিয়ে গিয়ে তাদের শর্তগুলো বলতে শুরু করে, বলে শুনেছি আপনার বড় মেয়ে বাসা থেকে পালিয়ে গেছে, তাই এখন আপনাদের সব সম্পত্তির মালিক তো আপনার ছোট মেয়েই। সো বিয়ের পর রুলস অনুযায়ী আমার ভাগিনাই সম্পত্তিগুলোর মালিক হবে, তাই সব কিছু আগে ভাগে সেটেলমেন্ট করে নেওয়া ভালো। যতটুকু সম্পত্তি আপনার ছোট মেয়ের জন্য রেখেছেন তার সব কিছু আগে থেকে আমাদের ছেলের নামে লিখে দিতে হবে। আর আমাদের দ্বিতীয় আরও একটা শর্ত আছে, আগেরবার আপনার ভাই এমএলএর সিটের জন্য ইলেকশনে দাঁড়িয়েছিল, কিন্তু আমাদের সাপোর্ট না থাকার ফলে হেরে গেছিল। সম্পর্কের দোহাই টোহাই দিয়ে আমরা আপনাদের ইলেকশনে কোনো সাহায্য করতে পারবো না, কারণ হচ্ছে পরের বার আপনার ভাই না আমি নিজে এমএলএ পদের জন্য দাঁড়াচ্ছি, আর আপনারা আমাকে সাপোর্ট করবেন। এসব কিছু শুনে এদিকে অজয়ের তো ফেটে যাচ্ছে, কিন্তু সে তার ভাইয়ের জন্য কিছু বলতে পারছে না, কারণ নেত্রার বাবা দেখছিল আসলে এত বড় একটা পরিবারে তার মেয়ের বিয়ে হচ্ছে, এটাই তার জন্য নাকি জরুরি। যে বিয়েটা তারা ফাইনাল করেই দেয়। বাই দ্য ওয়ে, নেত্রার সাথে যে ছেলেটার বিয়ে ঠিক হয়েছে তার নাম হচ্ছে রাহুল, আর রাহুলের যে মামাটা ছিল তার নাম হচ্ছে কামাল। একটু মনে রাখবেন কেমন? যাক, তারা বিয়ে শাদী সব কিছু পাক্কা টাক্কা করে যে যার মতো করে চলে যাচ্ছিল। মামা কামাল কিন্তু অন্য গাড়ি করে অন্য রাস্তা দিয়ে যাচ্ছে। তখনই তার গাড়ির ভিতরেই পিছন থেকে কেউ তার উপর হামলা করে দেয়।
ড্রাইভারও কিছু বলছে না, মানে এই কামালকে মারার জন্য সব কিছু আগে থেকে প্ল্যান করে রাখা হয়েছে। তো দেখতে দেখতে মামা কামালের গেম এখানে ওভার হয়ে যায়। তাকে কে কেন মারলো তা আমরা পরে গিয়ে জানতে পারবো। সিন কাট হয়ে চলে আসে নেত্রার উপর। বাদ্রি দৌড়ে এসে নেত্রাকে একটা প্যাম্পলেট দিয়ে বলছে, পেয়ে গেছি, এই শরিয়া কোথায় লুকিয়ে আছে পেয়ে গেছি, এরকম এক কোচিং সেন্টারে তাকে পাওয়া যাবে। সাথে সাথে নেত্রা সেখানে গিয়ে উপস্থিত, গিয়ে শরিয়াকে পেয়েও যায় আর ইচ্ছা মতো তাকে গালমন্দ করে অনেক কথা শুনিয়ে দেয়। বলছে, আমি তোমার উপর ভরসা করেছিলাম, কত কিনা ভেবেছিলাম তোমাকে নিয়ে, আর তুমি কিনা বিয়ের আগ মুহূর্তে পাত্রী নিয়ে পালিয়েছ। তুমি জানো প্রীতির মা বাবা কত প্যারেশান হচ্ছে, আমি আর জীবনও তাদের সামনে গিয়ে দাঁড়াতে পারবো না। শরিয়া নেত্রাকে রিল্যাক্স করিয়ে বলে, চলো আমি তোমাকে এক জায়গায় নিয়ে যাব। এই বলে সে নেত্রাকে তার বাইকের পেছনে বসিয়ে কোথাও যেতে শুরু করে দেয়। একটু পর এই জায়গায় নিয়ে এসে বলে, ওই দেখো ওইদিকে কি দেখতে পাচ্ছ। তো এখানে দেখা যায় ওই প্রীতির বাবা এবং মা অনেক হ্যাপিলি এই বাসা থেকে বের হচ্ছে। নেত্রা একটু আশ্চর্য হয়, বলে, প্রীতির মা বাবা এখানে? শরিয়া বলে, বিয়ের আগের দিন মেয়ের পালিয়ে যাওয়াতে গ্রামে একটু অসম্মানী হয়েছে তাদের, এরপরে তারা নিজ মনে এখানে শিফট হয়েছে এবং ধীরে ধীরে সবকিছু ভুলেও যাচ্ছে। তারা এটা মেনে নিয়েছে, তার মেয়ে যেখানে থাকুক না কেন নিশ্চয় তার প্রেমিকের সাথে হাসি খুশিতেই আছে। ভালোবাসার উপর আর কিছুই নেই। কাল যখন প্রীতি তার বাচ্চা এবং স্বামীকে নিয়ে ইনাদের সামনে আসবেন, তখন তারা সব রাগ অভিমান ভুলে গিয়ে তাদেরকে কাছে টেনে নেবে। তো এখানে আমরা জানতে পারি শরিয়া আসলে প্রীতিকে তার ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য সাহায্য করেছে। মানে প্রীতি অন্য কাউকে ভালোবাসত আর এই বিয়েতে রাজি ছিল না, তাই প্রথমে প্রীতিরা নেত্রাকে কাজে লাগিয়ে শরিয়াকে তাদের বাসায় এন্ট্রি করিয়েছে। এরপর প্ল্যানিং করে শরিয়া প্রীতিকে নিয়ে গিয়ে তার ভালোবাসার মানুষের হাতে তুলে দেয়। আর প্রীতির ভালোবাসার মানুষটা অন্য কেউ নয়, সেটা ছিল হচ্ছে শরিয়ারই ফ্রেন্ড ওই সারাফাম। এইখানে প্রীতিও কল করে নেত্রাকে সব কিছু খুলে বলে, সাথে এটাও যে শরিয়া অনেক ভালো একটা ছেলে, সে তোমাকে অনেক পছন্দ করে। নেত্রাও এইসব কিছু জানার পর শরিয়ার প্রতি তার ভুল ধারণাটা ভেঙে যায়। সে শরিয়ার উপর আরও ইমপ্রেস হয়ে যায়, কারণ শরিয়া যা কিছু করেছিল তা তো দুই ভালোবাসার মানুষকে এক করার জন্যই করেছিল। যাক, শরিয়ার পর নেত্রাকে তার বাসায়ও নিয়ে যায়, তার বোনের সাথে পরিচয় করিয়ে দেয়। তার বোন অবশ্য নেত্রাকে দেখা মাত্র বলে ওঠে, তুমি তো নেত্রা, তাই তো? মানে শরিয়া তার বোনকে নেত্রার ব্যাপারে আগে থেকে অনেক কিছু বলে রেখেছে। প্রায় নাকি সে তার বোনকে নেত্রার ব্যাপারে বলতো, তার ব্যাপারে বলে বলে গল্প করত। এই সব কিছু জানার পর নেত্রা পুরোপুরি এখন শরিয়ার প্রেমে পাগল হয়ে গেছে। দেখতে দেখতে একজন একজনকে প্রপোজটা করে দেয়, এরপর জমিয়ে প্রেম করতে থাকে। একটা গানে গানে এভাবে অনেকদিন কেটে যায়, যা আমরা ইগনোর করে পরবর্তী সিনের দিকে ঢুকছি। একদিন শরিয়া নেত্রার সাথে দেখা করার জন্য সুজা তার বাসায় চলে যায়। নেত্রার বাবাকে সে একজন ইলেকট্রিশিয়ানের পরিচয় দিয়ে ভিতরে প্রবেশ করে। এরপর যখন নেত্রার রুমে গিয়ে তার সাথে দেখা করে, নেত্রা তো শরিয়াকে এখানে দেখে পুরাই অবাক, অনেক ভয় পাচ্ছিল। যদি তার বাবারা দেখে ফেলে তাহলে একদম শেষ। তো ঘটনা হচ্ছে শরিয়া একটা প্রজেক্ট কমপ্লিট করেছে, যেটা ছিল তার ড্রিম প্রজেক্ট। এখন জাস্ট কোনো একটা কোম্পানির সাথে মিলে সব কিছু যদি একবার ঠিকঠাক হয়ে যায় না, তাহলে তার লাইফ একেবারে সেটেল হয়ে যাবে। মূলত খুশির এই খবরটা সে নেত্রাকে দিতে এসেছে। শরিয়ার এই সাকসেসে নেত্রাও হ্যাপি, দুজন একজন একজনকে হাগ করছিল। ঠিক তখনই এইসব এসে তার বাবা এবং তার চাচা অজমূর্তি দেখে নেই। এইসব দেখে এরা তো প্রচণ্ড রেগে যায়। নেত্রা তাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে তারা একজন একজনকে ভালোবাসে। অজ বলছে, অলরেডি তোমার বিয়ে ঠিক হয়ে গেছে আর তুমি এইসব করে বেড়াচ্ছ। শরিয়া তাদেরকে বোঝানোর চেষ্টা করছে। সে নেত্রার বাবাকে তার সম্পর্কে সব কিছু খুলে বলে। নেত্রার বাবা বলে, আগে এটা বলো তোমার জাত কি? তো দেখা যায় শরিয়ার জাত একটু নিচু জাতের। অজ বলে, এই নিচু জাতের ছেলের সাথে আমাদের মেয়ে ঘোরাফেরা করছে, এটা যদি বাইরের মানুষ জানতে পারে তাহলে আমরা ইলেকশনে একটা ভোটও পাবো না। সাত্যামূর্তি বলে, তুই চুপ কর, আমি কথা বলছি তো। বড় মেয়েকে তার প্রেমে বাধা দিয়েছিলাম, তাই বলে সে আমাদেরকে ছেড়ে এ বাসা ছেড়ে চলে গেছে। আমি চাই না আমার আদরের ছোট মেয়েটার সাথেও এটা হোক। তার বিয়ে আমি সেইখানে করাবো যেখানে সে বলবে। কিন্তু দেখো বেটা, অলরেডি তোমার যে পরিবারে বিয়ে ঠিক হয়েছে তা কোনো ছোটোখাটো পরিবার না। যদি হঠাৎ বিয়ে ভাঙার কথা বলি তাহলে তারা অনেক ঝামেলা করবে। আর তাছাড়াও কিছুদিন পর পঞ্চায়েতের ইলেকশন। একবার ইলেকশনের কাজটা শান্তিমতো হয়ে যেতে দাও, এরপর আমি নিজে তোমাদের দুজনের ব্যবস্থা করে দিব। দয়া করে এই কিছুদিন একটু কম্প্রোমাইজ করো, একজন একজনের সাথে মিশিও না, যাতে করে বিষয়টা বাইরে না আসে। নেত্রার বাবা অবশ্য তাদের পক্ষে ভালোই বলছে, তাই নেত্রাও তার বাবার কথা মতো করার জন্য রাজি। কিন্তু শরিয়ার মন খারাপ হয়ে যায়, কারণ এতদিন সে নেতার সাথে দেখা করা ছাড়া কেমনে থাকবে। মন খারাপ করে শরিয়া সেখান থেকে চলে আসে।
সিনও চলে আসে প্রেজেন্টে। এতক্ষণে সব কিছু শরিয়ার বোন কৃষ্ণপ্রসাদকে বলছিল। বলে, স্যার আমি এইটুকুই জানি, এরপর তাদের কখন দেখা হয়েছে, কি থেকে কি হয়ে গেল আমি এ সম্পর্কে আর কিছু জানি না। হ্যাঁ, এইটুকু বলতে পারি প্রত্যেকদিন তাদের মোবাইলে কথাবার্তা হতো আর সব কিছু ঠিকঠাকই চলছিল। কৃষ্ণপ্রসাদ বলে, সব কিছু যদি ঠিকঠাকই চলে তাহলে নেত্রার উপর হামলাটা কে করলো এর উত্তর তো শুধুমাত্র নেত্রাই দিতে পারবে। তো কৃষ্ণপ্রসাদরা এসব নিয়ে কথাবার্তা বলছিল কি তখনই হসপিটাল থেকে খবর আসে নেত্রার নাকি মৃত্যু হয়ে গেছে। ডক্টর ত্রিপাঠী কল করে কৃষ্ণপ্রসাদকে বলছে যে স্যার 5 মিনিট আগে নেত্রার মৃত্যু হয়েছে, কিন্তু মরার আগে সে একটা কাগজে 635 এরকম একটা সংখ্যা লিখে গেছে। এই 635 সংখ্যার রহস্য কি? কৃষ্ণপ্রসাদদের এখন ওইটাই খুঁজে বের করতে হবে। এদিকে নেত্রার মৃত্যুর খবর শুনে শরিয়া তো প্রায় পাগল। কোনো রকম করে তাকে ধরে রাখা যাচ্ছিল না, এক্ষুনি যেন সে নেত্রার কাছে ছুটে যেতে চায়। এসব কিছু দেখে এদিকে কৃষ্ণপ্রসাদ মনে মনে ধারণা করে আর যাই হোক না কেন মার্ডারটা এই ছেলেটা করতে পারে না। যে কৃষ্ণপ্রসাদরা তাদের পুরো টিম লাগিয়ে দিয়েছে এই 65 সংখ্যার পিছনের রহস্য কি সেটা খুঁজে বের করার জন্য। গাড়ির নাম্বার থেকে শুরু করে বাসার নাম্বার পর্যন্ত যাদের যাদের এই 65 সংখ্যাটা ছিল তাদের সবাইকে ধরে ধরে কাস্টারতে নিচ্ছে আর জিজ্ঞাসাবাদ করছে। কিন্তু এভাবে অনেক খোঁজাখুঁজি করার পরও তারা তেমন কিছু পাচ্ছে না। এদিকে নেত্রার সৎকারের কাজটাও কমপ্লিট করা হয়। নেত্রার মা বাবা পুরো পরিবার তার জন্য অনেক কান্না করছে। এদিকে পুলিশ স্টেশনের বাইরে সাতিয়া মূর্তির পার্টির লোকজন জড়ো হয়ে তারা আন্দোলন করছে, বলছিল তাদের এমপির মেয়েকে যে মেরেছে তাকে পর্যাপ্ত পরিমাণ শাস্তি দেওয়ার জন্য। টোটাল সব কিছু মিলে পুলিশ স্টেশনের বাইরে এমন অবস্থা হয়েছিল শরিয়াকে কুটো নিয়ে যাওয়া যাচ্ছে না। যে পাবলিক জড়ো হয়েছে তারা শরিয়ার উপর অ্যাটাক করবে যেটা শিওর। অনেক ভাবনা চিন্তা করার পর কৃষ্ণপ্রসাদের মাথায় একটা আইডিয়া আসে। শরিয়ার মতো দেখতে তাদের ডিপার্টমেন্ট থেকে কিছু লোকদের এক জায়গায় করে তাদের সবার মুখে কালো কাপড় লাগিয়ে সবাইকে গাড়িতে তুলে নিয়ে যায়। এর মধ্যে থেকে একজন শরিয়াও ছিল আর কি। এসবের ফলে যারা শরিয়াকে মারতে চায় তারা কনফিউজড কোনটা শরিয়া। মূলত নেত্রার চাচা অজমূর্তির লোকজনই শরিয়াকে মারার জন্য উঠে পড়ে লেগেছিল। যাক, এভাবে খুবই চালাকি করে কৃষ্ণপ্রসাদটা শরিয়াকে কুটে নিয়ে যায়। শরিয়ার পক্ষের লয়ার বলছিল শরিয়া পুরোপুরি নির্দোষ, বিষয়টাকে ভালো করে তদন্ত করতে হবে। কিন্তু আশ্চর্যভাবে শরিয়া বলে ওঠে এর কোনো প্রয়োজন নেই, নেত্রাকে আমি মেরেছি। এটা শুনে কুটো উপস্থিত সবার হুঁসুরে যাওয়ার মতো অবস্থা। শরিয়া রেগে গিয়ে কান্না করতে করতে বলে, নেত্রা আমার জান ছিল, তার জন্য আমি সব কিছু বিসর্জন দিয়েছি, আমার স্বপ্নের প্রজেক্ট সব কিছু। কিন্তু সে কি করলো? সে দিনের পর দিন আমাকে ধোঁকা দিয়ে গেল। আমি যেটা করেছি তা একদমই উচিত করেছি, আর এই কাজটা আমি একবার না 10 বার ভেবে চিন্তে করেছি। তো এখন থেকেই শুরু হবে মুভির আসল টুইস্ট। সিন এখানে কাট হয়ে যায়। পুলিশকে ভালো মতো বিষয়টা তদন্ত করে কেসের পরবর্তী শুনানিতে শরিয়াকে আদালতে নিয়ে আসতে বলা হয়। শরিয়াকে যারা মারতে চায় তারা এখন আরও ক্ষেপে গেছে। যেভাবে তাকে এখানে নিয়ে আসা হয়েছিল সেভাবেই আবার মুখে কালো কাপড় পেঁচিয়ে তাকে পুলিশ স্টেশন নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু এখানে সে শরিয়া এমন কিছু একটা দেখতে পায় যা দেখে সে তার মুখ থেকে কাপড়টা সরিয়ে দৌড়ে এখান থেকে পালাতে শুরু করে। পুলিশ, মিডিয়া, গুন্ডাগুলো সবাই তার পিছনে লেগে যায়। আর এখানে আমরা দেখি শরিয়া মূলত একটা ট্রাকের পিছু করছিল। ট্রাকের পিছনে একটা ব্যাগ ঝুলেছিল। এইটা নেওয়ার জন্য সে ট্রাকটিকে তাড়া করছে, কারণ ব্যাগটা অন্য কারো ছিল না, ব্যাগটা ছিল নেত্রার। এভাবেই অনেকক্ষণ ধরে তাড়া করতে করতে এক পর্যায়ে গিয়ে সে লাফ দিয়ে ব্যাগটাকে নিয়ে নেয়। সবাই মিলে এখানে জড়ো হয়ে গেছিল বিদায় ওই গুন্ডাগুলো তাকে আর মারতে পারে না। তারা আপাতত এখান থেকে কেটে পড়ে। এদিকে কৃষ্ণপ্রসাদ অনেক পরিমাণে রেগে গেছে। শরিয়ার কাছ থেকে টেনে হিঁচড়ে ব্যাগটা নিচ্ছে এর ভিতরে কি আছে সেটা দেখার জন্য। দেখা যায় ব্যাগের ভিতরে ছিল তার এবং নেত্রার কিছু ফটো আর নেত্রার কিছু জিনিসপত্র। জিনিসগুলোর প্রতি এখনও শরিয়ার এত ভালোবাসা দেখে কৃষ্ণপ্রসাদ টানতে টানতে তাকে সাইডে নিয়ে যায়। এরপর জিজ্ঞাসা করে যে বলো আসল ঘটনা কি? নেত্রা কাগজে 65 লিখে মারা গেছে, আর তুমি বলছো তাকে তুমি মেরেছ, অথচ এখন এসব দেখে মনে হচ্ছে অন্য কিছু। দেখো আমার টাইম ওয়েস্ট করবে না, বলো তোমাদের মধ্যে কি হয়েছে। তো শরিয়া কৃষ্ণপ্রসাদকে কিছু ফ্ল্যাশব্যাক বলতে শুরু করে। তাদের সম্পর্কের ব্যাপারে যখন নেত্রার পরিবার জেনে গেছিল তখন তো নেত্রা বাবা তাদের আশ্বাস দিয়েছিল যে কিছুদিন যেন তারা মেলামেশা না করে, এরপর যা করার তাদেরকে এক করার দায়িত্ব তার বাবার উপরেই। এই শর্ত তাদের দুজনে অনেক কষ্টে রাজি হয়। এরপর থেকে তারা মোবাইলে একটু কথা বলা ছাড়া মেলামেশা করা একদম বন্ধ করে দিয়েছে। এর মাঝে আবার এদিকে নেত্রার পিয়ন্সি আসে তার সাথে দেখা করার জন্য, সাথে মাঝে মাঝে তার কিছু রিলেটিভদেরকেও নিয়ে আসে। নেত্রা তার বাবাকে সাফ সাফ বলে দেয়
শরিয়া যদি জানতে পারে তাহলে সে একদমই এসব পছন্দ করবে না, সে অনেক কষ্ট পাবে। কিন্তু তার বাবা তাকে অনেক রিকোয়েস্ট করছে, বলে বেটা শরিয়াকে কেন বলতে হচ্ছে এসব, শুধু শুধু সে কষ্ট পাবে। জাস্ট বাবার কথা মতো কিছুদিন অ্যাডজাস্ট করে নাও একটু, এরপর আমি সব ঠিক করে ফেলব। এইভাবে নেত্রার বাবা এদিকে নেত্রাকে তার ফিয়ন্সির সাথে বিজি করে দেয়। প্রত্যেক দিনই তার ফিয়ন্সি রাহুল তার সাথে দেখা করতে আসতো, তারা একসাথে ঘুরতে যেত, গল্প করত। আর ওইদিকে বেচারা শরিয়া নেত্রাকে কলের উপর কল করত, কিন্তু নেত্রা সেটা রিসিভ করতে পারতো না। এভাবেই দেখতে দেখতে অনেক দিন হয়ে যায়। শরিয়ার নেত্রার সাথে ভালো করে কথা হয়েছে আজ অনেক দিন, কারণ নেত্রাকে ওইদিকে রাহুলের সাথে বিজি করে দেওয়া হয়েছে। একদিন শরিয়ার বন্ধু সারভাম এসে শরিয়াকে বলে, তুই এদিকে নেত্রার জন্য পাগল হয়ে যাচ্ছিস, আর ওইদিকে নেত্রা দেখ কি সুন্দর সুন্দর সময় কাটাচ্ছে তার ফিয়ন্সির সাথে। মানে নেত্রার ফিয়ন্সি রাহুল তার ফেসবুক আইডি থেকে তার এবং নেত্রার অনেকগুলো ফটো পোস্ট করেছে। আবার এই ফটোগুলোর নিচে নেত্রা কমেন্টও করেছে যে আজকের দিনটা অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর সময় কেটেছে এরকম করে। পরের দিন শরিয়া নেত্রার পিছু করে দেখে যে নেত্রা ওই রাহুলের সাথে অনেক হাসি খুশি টাইম স্পেন্ড করছে। এইসব কিছু দেখার পর শরিয়ার অনেক রাগ হয়। কিন্তু এদিকে আমরা দেখি নেত্রা আসলে কান্না করে করে রাহুলকে তার এবং শরিয়ার ব্যাপারে সব কিছু খুলে বলছে সে রাহুলের সাথে আর নাটক করতে পারছে না, তার বাবার রিকোয়েস্টে সে তার সাথে দেখা করছে। নেত্রা রাহুলের কাছ থেকে হেল্প চাই যেন রাহুল কোনো ঝামেলা ছাড়াই এই বিয়েটা ভেঙে দেয়। সব কিছু শোনার পর রাহুলও বলে, আরে এই ব্যাপার কোনো সমস্যা নেই, আমাকে তুমি আগে ভাগে বলে দিয়েছো এটাই ভালো হয়েছে, আমি আছি তোমার পাশে। কিন্তু সমস্যা হচ্ছে এখন যদি হুটহাট বাবাদেরকে বলি তাহলে তারা অনেক রেগে যাবেন, তাই আর কয়েকটা দিন চলে যাক, আমি নিজে তোমাকে এবং শরিয়াকে এক করে দিব। এইসব কিছু শুনে নেত্রা তো অনেক হ্যাপি। কিন্তু এদিকে দেখা যায় এই রাহুল আসলে তেমন একটা ভালো ছেলে না। এসে তার বাবাদের সব কিছু বলে দিয়েছে, আর তার বাবাও অনেক পরিমাণে রেগে গেছে, কারণ তাদেরও একটা রেপুটেশন আছে। এই জন্যই রাহুল বলে, বাবা তোমরা কি মনে করেছ আমি আগে থেকে কিছু জানি না? সব কিছু জানি আমি। নেত্রাকে এভাবে আর কয়েকদিন আমার সাথে বিজি রাখি, এদিকে সুযোগ বুঝে শরিয়াকে খতম করে এরপর কিভাবে তাকে বিয়েতে রাজি করাতে হয় তা আমার ভালো করে জানা আছে। পরের দিন থেকে নেত্রার এক্সাম ছিল। রাহুলের বাবারা প্ল্যানিং করে নেত্রাকে শরিয়ার থেকে দূরে রাখার জন্য যতদিন নেত্রা এখানে থেকে এক্সাম দিবে ততদিন তাদের এক রিলেটিভের বাসায় থাকতে বলে, কোন এক স্পোর্ট মিনিস্টারের বাসায়। পরদিন নেত্রা হল টিকিট নেওয়ার জন্য যখন কলেজে আসে তখন শরিয়াও এখানে এসে তার সাথে দেখা করে। নেত্রা তাকে বোঝায় যে ইলেকশনের আর মাত্র 10 দিন বাকি আছে, আর কয়েকটা দিন একটু ধৈর্য ধরো। কিন্তু শরিয়া মানতে নারাজ, বলে এক্সামের জন্য যতদিন তুমি এইখানে থাকবে ততদিন আমিও তোমার সাথেই থাকবো, এক রুমেই। নেত্রা বলে, আমাকে স্পোর্ট মিনিস্টারের বাসায় রাখা হয়েছে, অনেক সিকিউরিটি থাকবে। শরিয়া বলে, ওসব আমি দেখে নিব, এখন তুমি যাও। তো এই মামুর বেটাই হচ্ছে সে স্পোর্ট মিনিস্টার যার বাসাতে থেকে নেত্রা এক্সাম দিবে। এখন এই মামুর বেটার ক্যারেক্টার মুভিতে আছে মানে তো বুঝতে পারছেন, যতক্ষণ আছে ততক্ষণ এন্টারটেনমেন্ট তো চলবেই। চলুক, আমাদের কি, আমরা আমাদের মতো কাটসাট করে এগিয়ে যাই। রাতের দিকে করে শরিয়া চুপি চুপি এই বাসার মধ্যে ঢুকে পড়েছে। যে রুমটাতে নেত্রা ছিল ওই রুমে গিয়ে পৌঁছায়। নেত্রা তো শরিয়াকে দেখে পুরাই অবাক, আবার অনেক হ্যাপিও হয়। তো দুজন এক রুমের মধ্যে একসাথে থাকার ব্যবস্থা করে। যে কয়দিন নেত্রা এখানে আছে শরিয়া তার সাথেই থাকবে। আর এভাবে রোমান্টিক এন্টারটেইনমেন্ট হাসি খুশিতে দেখতে দেখতে বেশ কয়েকদিন কেটে যায়। নেত্রার এক্সামও শেষ, আজকে সে বাসায় ফিরে যাবে। শরিয়া নেত্রাকে নিয়ে গাড়িতে করে রওনা দেয়, সেই তাকে ড্রপ করবে। দুজন গল্প করতে করতে যাচ্ছিল, তখনই অপোজিট সাইড থেকে একটা ট্রাক এসে তাদের গাড়িটাকে খারাপভাবে অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়। গাড়ি সহ শরিয়ারা গিয়ে সোজা নিচে পড়ে যায়। এখন যে লোকটা তাদের অ্যাক্সিডেন্ট করেছিল আমরা দেখি সে আসলে জেনে বুঝে অ্যাক্সিডেন্টটা করেছে। সে তাদের মৃত্যু নিশ্চিত করার জন্য হাতে বিরাট একটা ছুরি নিয়ে নিচের দিকে এগিয়ে যায়, কিন্তু গিয়ে দেখে গাড়ির ভিতরে শরিয়ারা নেই, তারা ততক্ষণে সেখান থেকে বেরিয়ে গেছে। আমরা দেখি তারা কোনো রকম অ্যাক্সিডেন্টে বেঁচে গেছিল, আর এখন লুকিয়ে লুকিয়ে এই গুন্ডাটার সব কাণ্ডগুলো দেখছে। শরিয়ার মাথায় ঢুকছে না তাদেরকে মারার জন্য কে পাঠিয়েছে। সে সিদ্ধান্ত নেই এটা সে বের করে ছাড়বে, যার জন্য সে চুপি চুপি নেত্রাকে সহ নিয়ে গিয়ে ওই ট্রাকটিতে বসে পড়ে যে ট্রাকটা তাদের অ্যাক্সিডেন্ট করেছিল। মানে শরিয়া এই গুন্ডাটাকে ফলো করে এইটা বের করবে যে তাদের মারার জন্য কে পাঠিয়েছে। এদিকে এই গুন্ডাটা অনেকক্ষণ এদিক সেদিক খোঁজাখুঁজি করার পর শরিয়াদের না পেয়ে তার ট্রাকের পাশে চলে আসে। এরপর এখানে এসে সে তার মোবাইল বের করে কেউ একজনকে কল করে, বলে, বস অ্যাক্সিডেন্ট তো করেছিলাম কিন্তু তারা বেঁচে গেছে, তবে চিন্তা করবেন না, খুঁজে বের করে দুজনকে শেষ করে দিব।
এসব বলে গুন্ডাটা তার ট্রাক নিয়ে এখান থেকে বেরিয়ে পড়ে। শরিয়ারাও তার ট্রাকের পিছনে বসে লুকিয়ে লুকিয়ে তাকে ফলো করছে। একটু পরে গুন্ডাটা এসে একটা হোটেলের সামনে দাঁড়ায় এখানে কিছু খাওয়া দাওয়া করার জন্য। শরিয়া কি করে হোটেলের ছোট্ট একটা বাচ্চাকে কিছু টাকা দিয়ে ওই লোকটার মোবাইলটা চুরি করে নিয়ে আসে। এরপর মোবাইলটার কল লিস্টে চেক করে দেখে এই গুন্ডাটার সবগুলো কল করেছিল হচ্ছে নেত্রা চাচা অজয় মূর্তিকে, আর অজয় মূর্তির নাম্বারটাও সেভ করে রাখা হয়েছিল বস নাম দিয়ে, যা থেকে পরিষ্কার শরিয়াদের মারার জন্য এই গুন্ডাটাকে অজয় মূর্তি পাঠিয়েছে। নেত্রা তো কিছুতে বিশ্বাস করতে চাইছে না, বলে চাচা কেন আমাদেরকে মারতে যাবে, এতে তার কি এমন স্বার্থ আছে। শরিয়া বলে তোমার বাবা এমপি হয়ে গেছে, কিন্তু তোমার চাচা এখনো একবারও এমএলও হতে পারেনি। সে বলেছিল যদি আমার মতো ছোট জাতের কারোর সাথে তোমার বিয়ে হয় তাহলে সে ইলেকশনে একটা ভোটও পাবে না। এখন আমি সব কিছু বুঝে গেছি, তার আমাদেরকে মেরে দিবে কিন্তু তারপরও আমাদের এক হতে দিবে না। হয়তো তোমার বড় বোনও এটা ভালো করেই জানতো, তার বেলায়ও এটাই হয়েছিল হবে, যার জন্য সে আগে থেকে তার প্রেমিকের সাথে পালিয়ে গেছে। এখন এসবের সলিউশন একটাই, চলো আমরা এক্ষুনি বিয়ে করে নিই। শরিয়া নেত্রাকে বিয়ে করার জন্য অনেক রিকোয়েস্ট করছে, কিন্তু নেত্রা এখন কিছুতে রাজি হচ্ছে না। তাছাড়াও তার চাচা যে তাদের মারতে চাই এখনও সে এটাও বিশ্বাস করতে পারছে না। শরিয়া অবশ্য নেত্রাকে অনেক বোঝাচ্ছে যে নেত্রা তারা আমাকে মেরে ফেলবে, আগে তাদের টার্গেট আমি, পরে তুমি, তাই চলো খারাপ কিছু হওয়ার আগে আমরা বিয়ে করে নিই। বাট এত করে রিকোয়েস্ট করার পরেও নেত্রা কিছুতে রাজি হয় না। শরিয়ার তার উপর অনেক রাগ হয় আর বুঝে যায় নেত্রা হয়তো তার সাথে টাইম পাস করছে। সিন কাট হয়ে প্রেজেন্টে চলে আসে। এতক্ষণে সব কিছু শরিয়া কৃষ্ণপ্রসাদকে বলছিল, বলে আমাকে মেরে ফেলবে এটা জানার পরেও সে বিয়ের জন্য রাজি হচ্ছিল না। ওই দিন আমি বুঝে গেছিলাম সবাই আমার সাথে গেম খেলছে, যার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যারা আমার সাথে চিট করছে তাদেরকে আমি ছাড়ব না। মূলত এই জন্যই প্ল্যান বানিয়ে তাকে শেষ করে দিয়েছি। এসব কিছু শুনে কৃষ্ণপ্রসাদ শরিয়ার উপর অনেক রেগে যায়, বলে তুই একটা সাইকো, তোদের মতো সাইকোর জন্য আরব দেশের কানুনই এখানে নিয়ে আসতে হবে, যেমন কর্ম তেমন ফল। শরিয়া বলে স্যার কানুন টানুন এগুলো পরে নিয়ে আসেন, চলুন আগে গিয়ে যে ছুরিটা দিয়ে তার গলা কেটেছি ওইটা কালেক্ট করি। ওই যে দূরে ওই ফ্যাক্টরিটা দেখতে পাচ্ছেন ওইখানে আমি ছুরিটা ফেলেছি, যান গিয়ে খুঁজে নিন, এরপর যা শাস্তি দেওয়ার দিতে পারবেন। কথা মতো কৃষ্ণপ্রসাদ তার পুরো টিমকে নিয়ে সে ফ্যাক্টরির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। শরিয়া বলেছে সে নেত্রাকে মারার পর ছুরিটা এখানে নিয়ে এসে ফেলেছিল। কৃষ্ণপ্রসাদরা এখানে এসে জানতে পারে এই ফ্যাক্টরিটা অন্য কারো না, ফ্যাক্টরিটা হচ্ছে নেত্রার চাচা ওই অজয় মূর্তির। যদিও সিকিউরিটি গার্ডরা মালিকের পারমিশন ছাড়া কৃষ্ণপ্রসাদদের ভিতরে ঢুকতে দিচ্ছিল না, তারপরও কৃষ্ণপ্রসাদ একরকম জোরজবস্তি করে ভিতরে ঢুকে পড়ে। এদিকে শরিয়া বলছে নেত্রাকে মারার পর আমি চুপি চুপি এইখানে ঢুকে কোথাও একটা ছুরিটা গেড়ে দিয়েছিলাম, কিন্তু এক্স্যাক্টলি কোথায় গেড়েছিলাম সেটা যায় না। ছুরিটা লুকানোর পর আমি আবারও নেত্রার কাছে যাই সে মরেছে কিনা সেটা কনফার্ম করতে, কিন্তু গিয়ে দেখলাম সে তখনও জীবিত ছিল। এরপর আবার যখন তাকে মারতে যায় ততক্ষণ এক মহিলা সে দেখে ফেলে, তার চিৎকার করাতে আমাকে এইসবের অ্যাক্টিং করতে হয়। এদিকে কৃষ্ণপ্রসাদরা তাদের পুরো পুলিশ ফোর্স লাগিয়ে দিয়েছে, যারা কিনা সবাই দিক সেদিক খোঁজাখুঁজি করছিল আর এক এক জায়গায় মাঠে খুঁড়ে খুঁড়ে দেখছিল। একটু পর একটা টিম কৃষ্ণপ্রসাদকে ডাক দেয়, বলে স্যার জলদি আসুন দেখে যান কী কাণ্ড। কৃষ্ণপ্রসাদ তাড়াতাড়ি দৌড়ে যায় আর এখানে যা দেখে একেবারে হুঁশ উড়ে যাওয়ার মতো অবস্থা। রাহুলের ওই মামা কামাল, যাকে আমরা দেখেছিলাম না তার গাড়িতে পিছন থেকে কেউ তার উপর অ্যাটাক করে তাকে মেরে দিয়েছে, তো তার লাশটা এখানে মাটির ভিতরে ফুতে রাখা হয়েছিল। এর মানে অন্য কেউ না, তাকে নেত্রা চাচা অজয় মূর্তি মারিয়েছে। তো একটা মার্ডার সামনে আসতে না আসতেই অন্যদিক থেকে আবারও ডাক পড়ে, স্যার এদিকে দেখে যান আবার কী কাণ্ড। তো এখান থেকে বেরিয়ে আসে কিছু বছর পুরনো একটা বস্তা, যার ভিতরেও ছিল দুইটা লাশ, একটা ছেলে আর একটা মেয়ের। যদিও এগুলোর অবস্থা অনেক খারাপ ছিল, তারপরও প্রসাদের মেয়েটাকে দেখা মাত্র চিনে ফেলে। এই মেয়েটা অন্য কেউ নয়, এটা ছিল নেত্রার বড় বোন, যাকে সবাই মনে করছিল বয়ফ্রেন্ডের সাথে পালিয়েছে। আসলে মেয়েটাকে এবং তার বয়ফ্রেন্ডকে মেরে এখানে দাফন করে দেওয়া হয়েছিল। আর অফকোর্স ফ্যাক্টরি যেহেতু অজয় মূর্তির, তাহলে কাজটাও তার। শুধু এগুলিই নয়, প্রকাশরা এখানে এদিক সেদিক আরও খোঁড়াখুড়ি করে এখান থেকে অনেক বছর পুরনো কিছু কঙ্কালও বের করে, যার অর্থ নেত্রা চাচা অজয় মূর্তিদের সাথে যেই পাঙ্গা নিত সে তাদেরকে খতম করে এখানে দাফন করে ফেলত। এখন মার্ডারের ছুরি খোঁজার নাম করে শরিয়া এসব কিছু পুলিশদের সামনে নিয়ে এসেছে। তার মানে এগুলো কি শরিয়ার প্ল্যান ছিল নাকি অন্য কিছু? এদিকে ডগ স্কোয়াড ফ্যাক্টরির ভিতর কৃষ্ণপ্রসাদদের একটা রুমের সামনে নিয়ে যায়, যে রুমের দরজায় লেখা ছিল 635।
আর এই 65 নাম্বারটা লিখে নেত্রা মারা গেছিল। কি রহস্য লুকিয়ে আছে 65 রুমটার ভিতর দেখার জন্য কৃষ্ণপ্রসাদরা ধীরে ধীরে রুমটাকে খুলে, যার সাথে সাথে সিন কাট হয়ে চলে আসে নেত্রাদের বাসায় তার বাবা এবং অজমূর্তির উপর। কৃষ্ণপ্রসাদরা পুরো পুলিশ ফোর্স নিয়ে এখানে এসে উপস্থিত। অজমূর্তিদের বলে, আপনাদের ফ্যাক্টরি থেকে অনেকগুলো লাশ পাওয়া গেছে, এই জন্য আমরা আপনাদের বাসা চেক করতে এসেছি। অজমূর্তি বাহানা দিতে শুরু করে, হয়তো সব কিছু অপোজিশন পার্টির লোকজনের প্ল্যান, আমাকে ফাঁসানোর জন্য জেনে বুঝে তারা এসব করছে। কৃষ্ণমূর্তি বলে, আর বাহানা দিয়ে লাভ নেই, আমরা নায়ককে পেয়ে গেছি, আর সে সব কিছু স্বীকার করে নিয়েছে। এইখানে আমরা দেখি ওই 65 রুমটার ভিতর অন্য কিছু ছিল না, এর ভিতরে শরিয়া ওই গুন্ডাটাকে মেরে বন্দি করে রেখেছিল। যে গুন্ডাটা একদিন তাদের অ্যাক্সিডেন্ট করিয়েছিল না, তাকে আর কি। এর নাম হচ্ছে নায়ক। নায়ক স্বীকার করে নিয়েছে এখান থেকে যতগুলো ডেড বডি পাওয়া গেছে তাদেরকে সেই মেরেছিল, তাও আবার অজয়মূর্তির কথা মতো। অজয়মূর্তি এখানে পুরোপুরি ফেসে যায়। কৃষ্ণপ্রসাদরা এখানে চেক করে অজয়মূর্তির রুম থেকে ওই ছুরিটা খুঁজে পাই, যে ছুরিটা দিয়ে নেত্রাকে মারা হয়েছে। অজয়মূর্তির মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। কৃষ্ণপ্রসাদ নেত্রার বাবা সাতিয়ামূর্তিকে বলে, ফ্যাক্টরির ভিতর যে লাশগুলো পাওয়া গেছে তার মধ্য থেকে একটা আপনার বড় মেয়ে এবং তার লাভারের, শুধুমাত্র ছোট জাতের ছেলের সাথে প্রেম করেছে বলে সম্পর্কের পরোয়া না করে আপনার এই ভাই অজয়মূর্তি নিজের ভাতিজি এবং তার লাভারকে কুন্ডা লাগিয়ে দিয়ে হত্যা করেছে। আর এখন একই কারণে নেত্রার মার্ডারটাও এই করেছে। এইসব কিছু শোনার পর নেত্রার বাবা সাতিয়ামূর্তি অজয়মূর্তির উপর অনেক রেগে যায়, তাকে ধরে মারধর করার চেষ্টা করছিল। আর এখানে গিয়ে অজয়মূর্তি সবার সামনে তার বড় ভাইয়েরও পোল খুলে দেয়, বলে, অনেক হয়েছে নাটক। আমি জানতাম এমন সিচুয়েশন আসলে তুমি আমার উপরে সব কিছু চাপিয়ে দিবে, যার জন্য আমি তোমার সব কিছু রেকর্ড করে রেখেছি। আমি তো ছিলাম টিভি, আপনি ছিলেন রিমোট, আপনার ইশারা মতো আমি চলেছি। তো এইখানে আমরা জানতে পারি এইসবের আসল মাস্টারমাইন্ড ছিল হচ্ছে নেত্রার বাবা সাতিয়ামূর্তি। সাতিয়ামূর্তির মুখোশ সবার সামনে খুলে গেছে। নিজের পলিটিক্যাল কেরিয়ারের জন্য এরা দুই ভাই মিলে নিজের মেয়েদেরকে মেরে ফেলতে একটিবারও ভাবল না। অবশেষে সব প্রমাণের সাথে সবাইকে আদালতে হাজির করা হয়। শরিয়া জজ সাহেবকে বলে, কেউ নিজের আত্মাকে কীভাবে মারতে পারে? নেত্রা তো আমার আত্মা ছিল, বরঞ্চ এরাই আমাদেরকে মারার চেষ্টা করেছিল। ওই দিন আমরা নায়ককে ফলো করে তাকে মারধর করে তার মুখ থেকে সব কিছু বের করে নিয়েছিলাম। নায়ক আমাকে বলে দিয়েছিল তারা শুধু আমাকেই না বরঞ্চ নেত্রাকেও মেরে ফেলতে চাই, যেভাবে তার বড় বোন এবং লাভারকে মেরেছে। অপরাধীদের মুখোশ খোলার জন্য সব প্রমাণগুলো এক জায়গায় করতে নায়ককে নিয়ে গিয়ে আমি অজয়মূর্তির ফ্যাক্টরিতেই ওই 65 রুমে লক করে দিই। পুলিশকে এসে যে সব সত্যিগুলো বলবো ওই সাহসটাও ছিল না, কারণ পুলিশ স্টেশনের কিছু অফিসারও তাদের ইশারাতেই চলত। এরপর এই সাতিয়ামূর্তি এবং অজয়মূর্তির বিরুদ্ধে আরও প্রমাণ কালেক্ট করতে থাকি, কিন্তু এর মধ্যে তারা নেত্রাকে শেষ করে দিয়েছে এবং পুরো দোষটা আমার উপর চাপিয়ে দেওয়ার প্ল্যান করেছে। যেহেতু সব কিছু আমি আগে থেকে জানতাম, তাই আমিও উল্টো একটা নাটক সাজাই, যাতে করে পুলিশদের ঘটনাস্থল অবধি নিয়ে যেতে পারি এবং সব রহস্য উন্মোচন করতে পারি। নেত্রাকে আমি মারিনি, সে তো আমার জান ছিল, এরাই নেত্রাকে মেরেছে। এইসব কিছু শুনে জর্জও বুঝতে পারে এই মার্ডারগুলোর সাথে শরিয়ার কোনো সম্পর্ক নেই। সে জাস্ট সত্যটা সবার সামনে নিয়ে আসার জন্যই ওই দিন মিথ্যা বলেছিল যে সেই নেত্রাকে মেরেছে। শরিয়াকে সসম্মানে মুক্ত করে দেওয়া হয় আর দোষীদেরকে গ্রেপ্তার করে নেওয়া হয়, মানে সাতিয়ামূর্তি এবং অজয়মূর্তিকে। দুজনের পলিটিক্যাল ক্যারিয়ার এত বছর ধরে যা অর্জন করেছে সেগুলো শেষ হয়তো হয়, সাথে তাদের পর্যাপ্ত পরিমাণ শাস্তিও দেওয়া হয়। সিন কাট হয়ে চলে আসে পুলিশ স্টেশনে কৃষ্ণপ্রসাদের উপর। কেস ক্লোজ করার আগে সে সব ফাইলগুলো আবার একবার চেক করছে, আর এখানে তার বারবার মনে হচ্ছিল কিছু না কিছু একটা মিসিং হচ্ছে। এখানে একটা ফাইলের মধ্যে কৃষ্ণপ্রসাদ দেখে নেত্রা বড় বোনের যে লাভার ছেলেটা ছিল সে ছেলেটা একটা বড় ভাইও ছিল আবার, যেটা অন্য কেউ নয়, সেটা ছিল হচ্ছে ওই ডক্টর ত্রিপাঠী, যে ডক্টর ত্রিপাঠী নেত্রার ট্রিটমেন্ট করেছিল। একই সাথে এখানে কৃষ্ণপ্রসাদের হাতে ওই ছুরিটার ফরেন্সিক রিপোর্ট এসে উপস্থিত হয়, মানে যে ছুরিটা দিয়ে নেত্রাকে মারা হয়েছিল বলছিল সেটার রিপোর্টে দেখা যায় ছুরিতে যে ব্লাডগুলো ছিল সেগুলো তো নেত্রারই ছিল। বাট এরকম গলা কেটে কাউকে মার্ডার করলে ব্লাডের সাথে সাথে অবশ্যই ছুরিতে যার মার্ডার হয়েছিল তার স্কিনের অংশ লেগে থাকার কথা, কিন্তু এই ছুরিতে ব্লাড ছাড়া তেমন কিছু পাওয়া যায়নি। আর তাছাড়াও কৃষ্ণপ্রসাদের মাথায় এটাই ঢুকছে না অজয়মূর্তির মতো এমন ক্রিমিনাল একজন লোক মার্ডার করার পর ছুরিটা তার বাসায় কেন রাখবে, তাও আবার না ধুয়ে টুয়ে। এই সব কিছু নিয়ে ভাবতে ভাবতে এক পর্যায়ে কৃষ্ণপ্রসাদের পুরো কেসটা ক্লিয়ার হয়ে যায়। বলে ওঠে, তার মানে নেত্রা এখনও বেঁচে আছে। আর আমরা দেখি সত্যি সত্যি নেত্রা এখনও বেঁচে ছিল। শরিয়া তাকে এখান থেকে অনেক দূরে নিয়ে গেছে, সবার আড়ালে
যেন কেউ তাদের ক্ষতি করতে না পারে। আসলে পুরো ঘটনাটা হচ্ছে, শরিয়া যখন ওই গুন্ডা নায়কদের ধরার পর সব কিছু জানতে পারে যে নেত্রার বাবা এবং চাচা এরকম অনেক খারাপ লোক, জাতভেদের পার্থক্য করে নিজের মেয়েকে পর্যন্ত মেরে ফেলেছে, তখনই তারা প্ল্যান বানাতে শুরু করে দেয় কিভাবে এদের মুখোশ সবার সামনে নিয়ে আসা যায়, কিভাবে এদেরকে আইনের আওতায় নিয়ে এসে শাস্তি দেওয়া যায়। শরিয়ারা প্রথমে গিয়ে ওই ডক্টর ত্রিপাঠীর সাথে কথা বলে। ডক্টর ত্রিপাঠীর ছোট ভাই নেত্রা বড় বোনকে পছন্দ করত। তারা একজনকে ভালোবাসত বিদায় নেত্রার বাবা এবং চাচা মিলে তাদেরকে হত্যা করেছে। এই সব কিছু জানার পর ডক্টর ত্রিপাঠী ও শরিয়ার কথা মতো করার জন্য রাজি হয়। তারা তিনজনে মিলে প্ল্যানিং করে প্রথমে হুবহু নেত্রার মতো দেখতে ফেক একটা ক্লোন তৈরি করে। এরপর ওই দিন রাতে নেত্রার গলায় আলগা একটা রাবার লাগিয়ে এর উপর ফেক রক্ত ঢেলে দিয়ে মার্ডারের এই পুরো নাটকটা তারা তাদের মতো করে সাজিয়েছিল। এরকম মাস্টার প্ল্যান করে তারা বিষয়টা সবার সামনে নিয়ে এসেছে। আর যার সৎকার করা হয়েছিল সেটা ছিল নেত্রার ক্লোন, মানে ফেক। সিআই কৃষ্ণপ্রসাদের এখন সব কিছু ক্লিয়ার। তার কনস্টেবলরা বলে, স্যার সব কিছু যেহেতু আমাদের সামনে আছে, তাহলে চলুন আমরা শরিয়াকে আবার গ্রেপ্তার করি। কৃষ্ণপ্রসাদ বলে, কেন করবো এরকমটা? তারা তো খারাপ কিছু করেনি। দোষীদেরকে শাস্তি দেওয়ার জন্য তারা এই রাস্তাটা বেছে নিয়েছে, তাদেরকে তাদের মতো করে যেতে দাও, কেসটা এইখানেই ক্লোজ করো। এভাবে দোষীদের পর্যাপ্ত পরিমাণ শাস্তি দেওয়ার মাধ্যমে কেসটা এইখানেই ক্লোজ করা হয়। আর দেখতে দেখতে আজকের এই মুভিটাও এইখানে শেষ হয়ে যায়। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবাসার মানুষের খেয়াল রাখবেন। টাটা, বাই বাই।